Hello and welcome everyone. I am Shumita and you are watching English with Shumita Ma'am channel. So সবাইকে ওয়েলকাম ইন আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ রয়েছো। তো এখন আমরা বিশেষ করে ডাব্লিউপি কনস্টেবল মেনকে টার্গেট রেখে ক্লাস করছি। আমাদের এক্সামের আর মাত্র কয়েকটা দিন বাকি। তো আজকে আমাদের ক্লাস টপিক কি? আজকে আমাদের ক্লাস টপিক হলো মক টেস্ট, অর্থাৎ মক টেস্ট নাম্বার 62। এর আগে আমরা 61 মক টেস্ট কমপ্লিট করেছি। যারা কমপ্লিট করোনি দেখে নিতে পারো। টোটাল মক টেস্টের লিঙ্ক কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গেলেই পেয়ে যাবে। এন্ড এভরিডে সঠিক সময় ক্লাস করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবে, যাতে তোমাদের কোনো নোটিফিকেশন ইস্যু না হয়। আর যারা এখনো আমাদের ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, ইজি স্টাডি সহজপাঠ লিখে সার্চ করো এবং যুক্ত হয়ে যাও আমাদের গ্রুপে নিজেকে আপডেট রাখার জন্য। আর অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে, কারণ সেখানে কিন্তু সমস্ত রকম ক্লাসের লিঙ্ক প্রোভাইড করা হয়ে থাকে। তো চলো নেক্সট দেখে নেবো। টোটাল 25 কোশ্চেন রয়েছে। কত অ্যান্সার করতে পারছো সেটা কাউন্ট করো এবং ক্লাসের শেষে স্কোর যেটা হচ্ছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো সবাইকে গুড মর্নিং এন্ড সুপ্রভাত জানিয়ে শুরু করব আজকের ক্লাস। তো চলো লেট স্টার্ট, শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 1 তোমাদের স্ক্রিনে কি বলেছে দেখো, ফিল ইন দা ব্ল্যাঙ্ক উইথ দা সুইটেবল অপশন। শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন। চলো কোশ্চেন কি আছে দেখে নি। 10 পাউন্ডস ড্যাশ এ লট অফ মানি ইজ আর ওয়ার নান অফ দা অ্যাবোভ। তো প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমরা 10 সেকেন্ড করে সময় পাবে অ্যান্সার করার জন্য। তো রেডি সবাই? সো ইওর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 1। ভেরি ইজি, অর্থাৎ এই রুলটা অনেকবার তোমাদেরকে ক্লাসে করানো হয়েছে। তো চলো অ্যান্সার করো। সঠিক উত্তর কি হবে? ইজি, বাট এটা কিন্তু আমাদের এক্সামে আসার মতো প্রশ্ন। তো এই ক্ষেত্রে অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ ইজ। দেখো আমি তোমাদেরকে বলেছিলাম যদি টাইম রিলেটেড কিছু বোঝায়, অর্থাৎ সময় বা সেই সঙ্গে ডিস্টেন্স অর্থাৎ দূরত্ব, বা যদি মানি রিলেটেড কিছু বোঝায়, বা যদি মেজারমেন্ট অর্থাৎ পরিমাপ যেটাকে আমরা বলে থাকি মেজারমেন্ট, তাই না? তো এরকম রিলেটেড যদি কিছু বোঝায় সেক্ষেত্রে কিন্তু তার আগে যদি এরকম নিউমেরিক অ্যাডজেক্টিভ থাকে, তাহলে আমরা যে ভার্বটা অলওয়েজ ব্যবহার করি সেটা হলো সিঙ্গুলার ভার্ব। তো এই ক্ষেত্রে সিঙ্গুলার ভার্ব কোথায় ছিল? অপশন এ তে, অর্থাৎ অপশন এ আমাদের সঠিক উত্তর। 10 পাউন্ডস, তো এটা কিন্তু সিঙ্গুলার, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 2 আবারও একটা শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন বলেছে। ওয়ান অফ মাই সিনিয়র্স ড্যাশ নেক্সট ডোর টু মাই হাউস লিভস লিভ বোথ নান। চলো অ্যান্সার করো। সঠিক উত্তর কি হবে কোশ্চেন নাম্বার 2 এর জন্য? এটা অ্যাকচুয়ালি ভার্ব থেকে প্রশ্ন দিয়েছে। তো চলো অ্যান্সার করো কি হবে সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 2 এর জন্য। দেখো নেক্সট টু, নেক্সট এর সঙ্গে কিন্তু আমরা যে প্রিপোজিশনটা ব্যবহার করি, নেক্সট এর সঙ্গে আমরা যে প্রিপোজিশনটা ব্যবহার করি সেটা কিন্তু অলওয়েজ টু, এটা কিন্তু মনে রাখবে। তো এখানে দেখো আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ লিভস। অনেকের মনে হতে পারে অপশন বি, বাট ভুল। দেখো কি বলেছে, ওয়ান অফ মাই সিনিয়র্স, তাই না? তো এখানে সাবজেক্ট যেটা সেটা কিন্তু ওয়ান। আর সাবজেক্টটা যেহেতু সিঙ্গুলার, কর্তা যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয়, সেক্ষেত্রে আমরা ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত করি প্রেজেন্ট ইনডিফিনিটে। তো সেক্ষেত্রে ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত করতে হবে, অর্থাৎ লিভস হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3 কি বলেছে দেখো, ওয়ার আই দ্য প্রেসিডেন্ট আই উড অ্যাওয়ার্ড ইউ এ টাইটেল নোয়ের অর ডি। অর্থাৎ কোথায় ভুল রয়েছে? অপশন এ, বি, সি অথবা ডি। যদি মনে হয় ভুল নেই তাহলে অ্যান্সার করবে নোয়ের। তো চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 3 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? ওয়ার আই দ্য প্রেসিডেন্ট আই কুড অ্যাওয়ার্ড ইউ এ টাইটেল। অর্থাৎ আমি যদি প্রেসিডেন্ট হতাম আমি তোমাকে অ্যাওয়ার্ড করতাম একটা টাইটেল। এই সেন্টেন্সে কিন্তু কোনো ভুল নেই। অনেকের মনে হতে পারে যে অপশন এ তে ভুল। যারা অপশন এ আনসার করলে তারা একটু বুঝে নাও কেন অপশন এ আমাদের ভুল নয়। দেখো সাধারণত আমরা জানি যে এটা হলো সেই কন্ডিশনাল সেন্টেন্স, অর্থাৎ ইফ দিয়ে স্টার্ট করতে হয়। কন্ডিশনাল বা শর্ত দিয়ে যেটা বোঝায়, যে সেন্টেন্স গুলো শর্ত বোঝায় সেক্ষেত্রে আমরা ইফ দিয়ে স্টার্ট করি, তাই না? তো সেক্ষেত্রে আমরা কি করি? ইফ আই ওয়ার দ্য প্রেসিডেন্ট, এরকমটাই আমরা ব্যবহার করে থাকি। আমি তোমাদেরকে এক্সাম্পল দিয়েছিলাম ইফ আই ওয়ার এ বার্ড, অর্থাৎ আমি যদি পাখি হতাম। ইফ আই ওয়ার এ বার্ড, এরকমই বলি, তাই না? তো সেক্ষেত্রে আমরা ইফ দিয়ে স্টার্ট করি, তারপর সাবজেক্ট বসাই, তারপর ভার্বটাকে বসাই, তারপর আমাদের অবজেক্ট যেটা থাকে সেটাকে বসাই। বাট এখানে কি করেছে, এখানে ইফটাকে লেখেনি, আর ওয়ার যেটা অর্থাৎ ভার্ব যেটা সেটাকে সাবজেক্টের পূর্বে ব্যবহার করেছে। অর্থাৎ এটাকে আমরা ইনভার্সন বলতে পারি। কি বলতে পারি? ইনভার্সন। অর্থাৎ বিপরীত কিছু থাকে, তাই না? ধরো কোনো সেন্টেন্সে কোশ্চেনটাকে আমরা কি করি, অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ করি, নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ করি, অর্থাৎ বিপরীত করি। তো ইনভার্স যেটাকে আমরা বলে থাকি। তো এক্ষেত্রে রুলগুলো যদি এরকম ভাবে দিয়ে দেয়, অর্থাৎ দেখো কি হলো, যদি শর্ত বোঝায় তো সেক্ষেত্রে আমরা সাবজেক্টের পর ভার্বের সেকেন্ড ফর্ম বসাচ্ছি, আর মেইন ক্লজে উড এর ব্যবহার করছি। তো এখানে কিন্তু ঠিকঠাকই ছিল, উড প্লাস ভার্বের 1 নাম্বার রুল, এই জায়গাটা ঠিকঠাকই ছিল। তাহলে এখানে শুধুমাত্র আমাদের ভার্বের সেকেন্ড ফর্ম ব্যবহার করতে হবে। এবার আমি যেটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি সেটা হলো, যদি ইফ দিয়ে সেন্টেন্সটা শুরু না থাকে সেক্ষেত্রে ইনভার্সন করার ক্ষেত্রে আমরা কি করি?
ওয়ার অর্থাৎ আমাদের ভার্ব যেটা সেটাকে প্রথমে বসাই, তারপর আমরা সাবজেক্টকে বসাই, তারপর আমরা আমাদের অবজেক্ট যেটা থাকে সেটাকে বসাই। অবজেক্ট নয় অ্যাকচুয়ালি, ওটা হলো কমপ্লিমেন্ট, ঠিক আছে? অ্যাকচুয়ালি কি হয়, ওটা কমপ্লিমেন্ট হয়, অর্থাৎ আই এর কমপ্লিমেন্ট হলো এবার। তাহলে আবারও বলছি, যদি সেন্টেন্সটা ইফ দিয়ে স্টার্ট না হয়, অর্থাৎ ইফ ইকুয়াল টু, এখানে ইফ ইকুয়াল টু তুমি ওয়্যার কে ধরতে পারো, ইফ ইকুয়াল টু ওয়্যার, যদি ইফ এর ব্যবহার না করি সেক্ষেত্রে আমরা কিভাবে সেন্টেন্সটাকে গঠন করতে পারি, ভার্বের ব্যবহার আগে করতে হবে, তারপর সাবজেক্ট, তারপর কমপ্লিমেন্ট। তো এখানে ভার্বের ব্যবহার আগে করেছিল, তারপর সাবজেক্ট ছিল, তারপর সেই কমপ্লিমেন্টই ছিল, অর্থাৎ এ পার্টে কোনো ভুল নেই। তারপর বি পার্টে যেটা উড প্লাস ভার্বের 1 নাম্বার রূপ, অর্থাৎ মেইন ক্লজে যেটা সেটাই রয়েছে, তারপরে এ টাইটেল যেটা সেটাও রয়েছে, অর্থাৎ কোনো ভুল নেই। তাহলে কি বললাম, ইফ এর যে কন্ডিশনটা, অর্থাৎ ইফ এর পর সাবজেক্টের পর যদি ভার্বের সেকেন্ড ফর্ম থাকে, এটা হলো আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। মেইন ক্লজে গিয়ে আমরা কি করি, সাবজেক্টের পর উড এর ব্যবহার করি, এটাই করি। এবার যদি ইনভার্সন হয় সেক্ষেত্রে আমরা ইফ এর ব্যবহার না করে ভার্বটাকে সাবজেক্টের পূর্বে ব্যবহার করি। তাহলে এই সেন্টেন্সে কিন্তু কোনো ভুল নেই। তো দেখো, আবারও বলছি, ক্লাস ভালো লাগলে তোমাদেরকে লাইক করতে হবে এবং সেই সঙ্গে ফ্রেন্ডসের মধ্যে শেয়ার করতে হবে। আর যদি কোনো কোশ্চেন নিয়ে কোনো রকম ডাউট বা কনফিউশন হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদেরকে রিপ্লাই করবো। তো এটা আই হোপ কি ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট কোশ্চেন দেখে নেবো, কোশ্চেন নাম্বার 4। আবার একটা শূন্যস্থান পূরণ, কি বলেছে, ইউ অট টু হ্যাভ ড্যাশ হার্ডার ওয়ার্কড ওয়ার্কিং নান। তো চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? এই যে অট টু হ্যাভ, অট টু রয়েছে, তারপর কিন্তু কি রয়েছে, হ্যাভ রয়েছে। তো চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? তো এক্ষেত্রে কিন্তু অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ ওয়ার্ক। দেখো, সাধারণত হ্যাভ এর পর আমরা ভার্বের থার্ড ফর্ম কে বসিয়ে থাকি, আর যদি এরকম অট টু থাকে, অর্থাৎ অট টুর পর যদি হ্যাভ থাকে, তাহলে কিন্তু অলওয়েজ তোমাকে কি করতে হবে, ভার্বের থার্ড ফর্মটাকেই বসাতে হবে, অর্থাৎ ওয়ার্কড হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। চারটে অপশন রয়েছে, তার মধ্যে সঠিক সেন্টেন্স যেটা সেটা খুঁজতে হবে। চলো অপশনগুলো পড়ে নিই। ইফ, সরি ইফ নয়, কি বলেছে, আই এম গোয়িং অ্যাওয়ে ইন দ্য এন্ড অফ দ্য মান্থ। নেক্সট বলেছে আই এম গোয়িং অ্যাওয়ে অন দ্য এন্ড অফ দ্য মান্থ, আই এম গোয়িং অ্যাওয়ে উইথ দ্য এন্ড অফ দ্য মান্থ, এবং ডিতে বলেছে আই এম গোয়িং অ্যাওয়ে অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ। তো চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে কোশ্চেন নাম্বার 5 এর জন্য? দেখো, এখানে কিন্তু ঠিকঠাকই ছিল, আই এম গোয়িং অ্যাওয়ে, আই এম গোয়িং অ্যাওয়ে, নেক্সটও তাই রয়েছে, ডিতেও তাই রয়েছে। পার্থক্য যেটা রয়েছে সেটা হলো প্রিপোজিশনের, ইন, অন, উইথ, অ্যাট। তাহলে এখানে আমরা কিসের ব্যবহার করি, দা এন্ড অফ দ্য মান্থ, দা এন্ড এর আগে আমরা কিসের ব্যবহার করব, অ্যাট এর ব্যবহার, অর্থাৎ অপশন ডি সঠিক উত্তর। অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ, এটাই কিন্তু আমরা বলে থাকি, অ্যাট দ্য এন্ড। ওকে, চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6। আবারও একটা সেম টাইপের প্রশ্ন। তো চলো, চারটে অপশন রয়েছে, সঠিক অ্যান্সার কোনটা খুঁজে বের করতে হবে। নাইদার হি অর হিজ সিস্টার ডাজ হিজ ওয়ার্ক, নাইদার হি নর হিজ সিস্টার ডু দেয়ার ওয়ার্ক, নাইদার দেয়ার সিস্টার নর হি ডু দেয়ার ওয়ার্ক। অপশন ডি, নাইদার হি অর হিজ সিস্টার ইজ ডুইং দেয়ার ওয়ার্ক। তো ভেরি ইজি, অর্থাৎ এই টাইপের রুল তোমাদেরকে করানো হয়েছে। চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? দেখো, এরকম টাইপের কোশ্চেনই তোমাদের এক্সামে আসবে। তো সেখানে তাড়াহুড়ো করবে না, যদি দেখো যে রুলগুলো কমন পেয়ে গেছো, তাড়াহুড়ো করবে না, ভেবেচিন্তে অ্যান্সার করে আসবে। তাড়াহুড়ো করতে গেলে অনেক সময় এক্সাম হলে কিন্তু ভুল করে আসতে পারো, অর্থাৎ সিলি মিস্টেকের কথা বলছি। তো সিলি মিস্টেক গুলো কিন্তু অ্যাভয়েড করে আসার চেষ্টা করবে, অর্থাৎ করবেই না, ঠিক আছে? তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। দেখো, নাইদারের সঙ্গে আমরা নরের ব্যবহার করি, অর নয়। তাহলে নাইদারের পর যদি আমরা কোনো সাবজেক্ট অর্থাৎ কোনো প্রোনাউনের ব্যবহার করি, নরের পরও কিন্তু আমাদের সেই প্রোনাউনের ব্যবহার করতে হবে, তাই রয়েছে, অর্থাৎ হিজ সিস্টার। এবার নাইদার নর দিয়ে যদি কোনো সাবজেক্ট যুক্ত হয়, তাহলে আমরা নিয়ারেস্ট সাবজেক্ট বা সেকেন্ড সাবজেক্ট যেটা রয়েছে এখানে, সেই সাবজেক্ট অনুযায়ী ভার্বের ব্যবহার করব, নিয়ারেস্ট সাবজেক্ট। তো এখানে হিজ সিস্টার্স, অর্থাৎ যেহেতু এটা বহু বচন, তাহলে সেক্ষেত্রে আমরা ডাজ এর ব্যবহার করবো না, ডু এর ব্যবহারই করবো, দেয়ার ওয়ার্ক। এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর। আর এখানে দেখো কি ছিল, নাইদার দেয়ার সিস্টার নর হি। তো হিটা তো সিঙ্গুলার, তাহলে এখানে ডাজ হওয়ার কথা ছিল, এই জায়গাটা ভুল ছিল, এখানে অর ছিল, এখানে ইজ ডুইং ছিল, এগুলো ভুল ছিল, অপশন বি সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7, ন্যারেশন থেকে প্রশ্ন। হি সেড, ও হোয়াট এ চান্স। হি সেড দ্যাট ইট ওয়াজ এ ফাইন চান্স, হি ক্লেইমড দ্যাট ইট ওয়াজ এ ফাইন চান্স, কিন্তু বলেছে হি এক্সক্লেইমড দ্যাট ইট ওয়াজ এ ফাইন চান্স, এবং অপশন ডি, হি অ্যানাউন্সড দ্যাট ইট ওয়াজ এ ফাইন চান্স। তো চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? দেখো, এক্সক্লেমেটরি সেন্টেন্স, একটা বিস্ময়সূচক বাক্য রয়েছে, কি হবে সঠিক উত্তর? তো এটা তো খুবই ইজি, অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ হি এক্সক্লেইমড দ্যাট ইট ওয়াজ এ ফাইন চান্স। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8। আবারও একটা ন্যারেশন থেকে প্রশ্ন।
আই সেড টু মাই ফাদার প্লিজ লেট মি গো টু দিল্লি বা দিল্লি, যাই হোক। তো এখানে কি বলেছে, অ্যাকচুয়ালি আমরা বাংলাতে দিল্লি বলি, আর একটু আধুনিক ভাবে বলতে গেলে দিল্লি। তো এই ক্ষেত্রে অপশন এ তে বলেছে আই আস্কড মাই ফাদার ইফ আই শুড গো টু দিল্লি, বি তে বলেছে আই সেড টু মাই ফাদার উইল লেট মি গো টু দিল্লি, অপশন সি তে বলেছে আই রিকোয়েস্টেড মাই ফাদার টু লেট মি গো টু দিল্লি, এবং অপশন ডি আই প্লিজড মাই ফাদার টু লেট মি গো টু দিল্লি। চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? তো আগামীকাল ইচ্ছা আছে তোমাদেরকে এররের উপর অর্থাৎ এরর কারেকশনের উপর একটা ক্লাস দেবো, যেখানে 50টা কোশ্চেন থাকতে পারে। ওকে, চেষ্টা করবো 50টা এরর কারেকশনের উপর থেকে প্রশ্ন দেওয়ার। তো তোমরা সবাই রাজি? ইয়েস অর নো কমেন্ট বক্সে জানিও। আগামীকাল এরর কারেকশনের ক্লাস আসতে চলেছে, তো তোমরা এরর কারেকশনের ক্লাস করতে চাও কিনা সেটা অবশ্যই আমাকে একটু কমেন্টে জানিও। সেই অনুযায়ী কিন্তু ক্লাস প্রোভাইড করবো। তো এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশন সি। যেহেতু প্লিজ রয়েছে তো সেইটুর পরিবর্তে রিকোয়েস্টেড মাই ফাদার। এবার যেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ লেট দিয়ে স্টার্ট হলে বা ভার্ব দিয়ে স্টার্ট হলে সেগুলোকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলি, সেক্ষেত্রে লিঙ্গার হিসেবে কমা কোটেশন তুলে দিয়ে টু এর ব্যবহার করি। নেগেটিভ হলে নট টু, তো এটা অ্যাফার্মেটিভ ছিল সেই জন্য শুধু টু, তারপর যেটা ছিল লেট মি সেটাকেই বসালাম গো টু দিল্লি, গো টু দিল্লি, অপশন সি সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, আবারও একটা নারেশন থেকে প্রশ্ন। জন সেড মাই প্যারেন্টস আর ভেরি ওয়েল। জন সেড হিজ প্যারেন্টস আর ভেরি ওয়েল, জন সেড দ্যাট হিজ প্যারেন্টস আর ভেরি ওয়েল, অপশন সি জন সেড দ্যাট হিজ প্যারেন্টস আর ভেরি ওয়েল, অপশন ডি নান অফ দ্য অ্যাবভ। চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে কোশ্চেন নাম্বার 9 এর জন্য? কোশ্চেন নাম্বার 9 কি হবে আমাদের সঠিক উত্তর? তো এটা তো খুবই সহজ। দেখো জন সেড যেটা, তারপর লিঙ্গার হিসেবে দ্যাট এর ব্যবহার করতে হবে, মাই প্যারেন্ট বলতে তার বাবা মা, হিজ প্যারেন্টস। এবার দেখো আর ছিল প্রেজেন্ট ইনডিফিনিট, করতে হবে পাস্ট ইনডিফিনিট, তাই না? কারণ এখানে রিপোর্টিং ভার্বটা পাস্টে ছিল। পাস্ট ইনডিফিনিট হলে সেক্ষেত্রে ওয়াজ অথবা ওয়ার। তো প্যারেন্টস যেহেতু বহুবচন সেই জন্য ওয়ার ভেরি ওয়েল, অপশন সি সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10 কি বলেছে দেখো, শূন্যস্থান পূরণ প্রিপোজিশন থেকে। হাউ মাচ মানি ডু ইউ স্পেন্ড ড্যাশ ফুড ইচ মান্থ উইথ ইন অ্যাট অন। চলো সঠিক উত্তর কি হবে? স্পেন্ড ড্যাশ, হাউ মাচ মানি কত টাকা তুমি খরচা করো। তো দেখো একটা জিনিস, মানির আগে কিন্তু আমরা মাচের ব্যবহার করি। মানির আগে আমরা কিন্তু সাধারণত, আবারও বলছি, আনকাউন্টেবল নাউন হলে সেক্ষেত্রে অনেক বোঝাতে আমরা মাচের ব্যবহার করি, আর কাউন্টেবল নাউন হলে সেক্ষেত্রে অনেক বোঝাতে আমরা মেনির ব্যবহার করি। তাহলে মানিটা কিন্তু এখানে আনকাউন্টেবল নাউন হিসেবেই ধরা হচ্ছে, অর্থাৎ মানিটা কিন্তু আনকাউন্টেবল নাউন, এটা কিন্তু কাউন্টেবল নাউন নয়। বোঝাতে পারলাম? তাহলে মানির আগে কিন্তু অলওয়েজ মাছের ব্যবহারই করতে হয়। এবার খরচা করা, তো খরচা করা বলতে আমরা স্পেন্ড অন কথাটা ব্যবহার করে থাকি, অপশন ডি সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 11 দেখো, আবারও একটা প্রিপোজিশন থেকে প্রশ্ন। কি বলেছে? দে আর সিনিয়র ড্যাশ হিম অফ টু ফ্রম দেন। তো এটা খুবই সহজ, অনেক এক্সামে এসেছে। তো চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে কোশ্চেন নাম্বার 11 এর জন্য? অ্যাকচুয়ালি প্র্যাকটিস করতে করতে আমরা এমন একটা পর্যায়ে চলে আসি, তখন কোশ্চেন দেখা মাত্রই অ্যান্সার হয়ে যায়। তো সিনিয়র যেটা, তারপর আমরা টু প্রিপোজিশন ব্যবহার করব, সিনিয়র, জুনিয়র, ইনফেরিয়র, সুপেরিয়র, প্রেফার, এগুলোর সঙ্গে আমরা অলওয়েজ টু প্রিপোজিশন ব্যবহার করে থাকি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 12 এরর থেকে প্রশ্ন। কি বলেছে দেখো, দ্য ক্লাইমেট অফ মুম্বাই ইজ বেটার দেন হায়দ্রাবাদ। নো এরর ডি। তো কোথায় ভুল রয়েছে? অপশন এ, বি, সি। আর যদি মনে হয় কোনো ভুল নেই তাহলে অ্যান্সার করো অপশন ডি। এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কি হবে? এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। অপশন সি তে ভুল রয়েছে। কি ভুল রয়েছে চলো বুঝে নিই। দেখো ক্লাইমেট যেটা মানে হলো জলবায়ু, অর্থাৎ এখানে কিসের কথা বলা হয়েছে? মুম্বাইয়ের জলবায়ু। মুম্বাইয়ের জলবায়ু যেটা, সেটা হায়দ্রাবাদের থেকে বেটার। তাহলে অ্যাকচুয়ালি তো হায়দ্রাবাদ যেটা, সেটা নয়, হায়দ্রাবাদের জলবায়ুর থেকে বেটার, তাই না? তাহলে তো আমরা এখানে যেটা বলা উচিত সেটা এরকম বলা উচিত ছিল, দ্য ক্লাইমেট অফ মুম্বাই ইজ বেটার দেন দ্য ক্লাইমেট অফ হায়দ্রাবাদ, ইয়েস অর নো, এরকমই বলা উচিত ছিল, দ্য ক্লাইমেট অফ হায়দ্রাবাদ। অর্থাৎ এখানে তো মুম্বাইয়ের জলবায়ুর সঙ্গে হায়দ্রাবাদের জলবায়ুর তুলনা হচ্ছে। তো দুটো জলবায়ুর তুলনা হচ্ছে, সেক্ষেত্রে আমরা শুধুমাত্র হায়দ্রাবাদ কথাটা লিখতে পারি না, সেখানে আমাদেরকে লিখতে হবে দ্য ক্লাইমেট অফ হায়দ্রাবাদ। এবার একই সেন্টেন্সে যদি দুটো নাউন ব্যবহৃত করতে হয়, অর্থাৎ দুটো নাউনের, সেম নাউনের যদি তুলনা হয়, একই সেন্টেন্সে যদি দুটো একই নাউনের তুলনা হয়, সেক্ষেত্রে আমরা প্রথম নাউনটাকে তো বসাই, কিন্তু দ্বিতীয় নাউনটা যখন বসাই তখন আর ওই নাউনটাকে না বসিয়ে দ্যাট অথবা দোজের ব্যবহার করি। দ্যাট অথবা দোজ।
দ্যাটটা যদি সিঙ্গুলার হয় তবে দ্যাট ব্যবহার করব, যদি প্লুরাল হয় নাউনটা তাহলে দোজ ব্যবহার করব। এখানে নাউনটা কি ছিল? ক্লাইমেট। ক্লাইমেট যেটা সেটা আমাদের সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার হলে কিসের ব্যবহার করব? দ্যাট। অর্থাৎ এখানে একটা দ্যাটের দ্যাট ছিল না, অর্থাৎ দ্যাটটাকে বসাতে হবে সেন্টেন্সটাকে ঠিক করার জন্য। দ্য ক্লাইমেট অফ মুম্বাই ইজ বেটার দ্যান দ্যাট হায়দ্রাবাদ। অ্যাকচুয়ালি দ্যাট বলতে ইকুয়াল টু তোমরা এটা বলতে পারো দ্য ক্লাইমেট অফ হায়দ্রাবাদ। তো একই সেন্টেন্সে দুটো সেম নাউন না বসিয়ে সেখানে আমরা কি করি? দ্যাট অথবা দোজের ব্যবহার করি। তো যদি সিঙ্গুলার হয় সাবজেক্ট, অর্থাৎ নাউনটা যদি সিঙ্গুলার হয় সেক্ষেত্রে দ্যাট ব্যবহার করবে, বহুবচন হলে দোজ ব্যবহার করবে। চলো নেক্সট, আই হোপ কি বোঝাতে পেরেছি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 13। তো একটা শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন। তো কি বলেছে? চুজ দ্য সুইটেবল ফর্ম of the of adjectives among the given options. তো is there dash student in the class? Any, few, little, a few. চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? অ্যাডজেক্টিভ থেকে প্রশ্ন। অ্যাকচুয়ালি এটা কোথা থেকে, কোন চ্যাপ্টার থেকে? অ্যাডজেক্টিভ থেকে। তো এখানে আমাদের সঠিক উত্তর কি হবে কোশ্চেন নাম্বার 13 এর জন্য? তো অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। এনি, ইজ দেয়ার এনি স্টুডেন্ট ইন দ্য ক্লাস? ক্লাসে কি কোনো স্টুডেন্ট আছে? তো এই যে প্রশ্নবোধক অথবা নেগেটিভ সেন্টেন্সে আমরা কিন্তু এনির ব্যবহার করে থাকি। কিসের ব্যবহার করে থাকি? এনি। তো প্রশ্নবোধক অথবা যদি নেগেটিভ সেন্টেন্স থাকে, অর্থাৎ না বোধক সেন্টেন্স থাকে, সেক্ষেত্রে ফিউ, লিটিল বা এ ফিউ। দেখো কাউন্টেবল নাউন হলে অনেকের মনে হতে পারে ফিউর ব্যবহার করব, কিন্তু যদি প্রশ্নবোধক বা নেগেটিভ থাকে সেক্ষেত্রে এনির ব্যবহার করব। অপশন এ সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 14। আবারও একটা অ্যাডজেক্টিভ থেকে প্রশ্ন। ড্যাশ শুড ওবে দ্য ল অফ দ্য স্টেট? ইচ অ্যান্ড এভরি, আইদার, নাইদার, এভরিবডি। চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে কোশ্চেন নাম্বার 14 এর জন্য? ড্যাশ শুড ওবে দ্য ল অফ দ্য স্টেট, অর্থাৎ সঠিক উত্তর কি হবে আগে বলো, তারপর অ্যান্সার বলছি। এক্ষেত্রে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, এভরিবডি। অনেকের মনে হতে পারে অপশন এ, বাট এখানে দেখো এটা ছিল আমাদের মোডাল ভার্ব বা হেল্পিং ভার্ব। এখানে হেল্পিং ভার্ব হিসেবেই ধরো, তারপর ভার্বের 1 নাম্বার রূপ। হেল্পিং ভার্ব নয়, অ্যাকচুয়ালি শুড, উড, কুড এগুলোকে আমরা মোডাল ভার্বই বলে থাকি, তাই না? তো সেগুলোর পর অলওয়েজ আমরা ভার্বের 1 নাম্বার বসাই, সেটাই। তাহলে এর আগে আমরা যেটা বসাবো সেটা হলো সাবজেক্ট। ইচ অ্যান্ড এভরি কি, ম্যান, উম্যান এগুলো তো কিছু বলেনি, তো এখানে যেহেতু সাবজেক্টটা সম্পূর্ণ নয়, তো এভরিবডিটাই কিন্তু আমাদের সঠিক উত্তর, অপশন ডি। কোশ্চেন নাম্বার 15, শূন্যস্থান পূরণ। কি বলেছে? হোয়াট ড্যাশ দিস ইভিনিং ইউ ডু? ওয়ার ইউ ডুইং? আর ইউ ডুইং? উড ইউ ডুইং? চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? ওকে, তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ আর ইউ ডুইং। দেখো দিস ইভিনিং, এটা থেকে বুঝতে পারছো একটা প্রেজেন্টের ধারণা আমরা পাচ্ছি। এটা দেখে আমরা কি বুঝতে পারছি? একটা প্রেজেন্ট, সেটা ইনডিফিনিট হতে পারে বা কন্টিনিউয়াস হতে পারে। তো হোয়াট যেটা ডাব্লিউএইচ ওয়ার্ড। তো ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় তারপর নিশ্চয়ই একটা অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব এরকম কিছু বসবে। তো এখানে কোনো হেল্পিং ভার্ব ছিল না, অর্থাৎ অপশন এ কে এখান থেকে বাদ দাও। এটা দেখো পাস্টে ছিল, এটাও বাদ। উড যেটা রয়েছে, উডের পর বা কুড, শুড এগুলোর পর ভার্বের 1 নাম্বার রূপ বসে, এখানে ডুইং ছিল, এটাও ভুল। অপশন সি সঠিক উত্তর, অর্থাৎ হোয়াট আর ইউ ডুইং দিস ইভিনিং? তুমি আজ সন্ধ্যায় কি করছো? তো সেক্ষেত্রে হোয়াটের পর হেল্পিং ভার্ব রয়েছে, সাবজেক্ট রয়েছে, ভার্বের সঙ্গে আইএনজি রয়েছে। নেক্সট কোশ্চেন 16, চারটা অপশন রয়েছে, সঠিক কোনটা সেটা চুজ করতে হবে। দিস হাউস ইজ বিল্ট ইন 1920, দিস হাউস ইজ বিং বিল্ট 1920 ইন 1920। নেক্সট বলেছে দিস হাউস ক্যান বি বিল্ট ইন 1920, এবং ডি তে বলেছে দিস হাউস ওয়াজ বিল্ট ইন 1920। চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? আচ্ছা, একটা কথা বলি, দেখো আজকে যে মক টেস্টটা আমরা, অর্থাৎ যে মক টেস্টটা আমরা ক্লাস করছি, এখানে টোটাল 25 কোশ্চেন রয়েছে। তো এই প্যাটার্নের দেখো এই টাইপস এর কোশ্চেন দেবে, কিন্তু প্যাটার্ন আলাদা হতে পারে। অর্থাৎ সেখানে তোমাদেরকে 3টে বা 4টে সিনোনিম বা অ্যান্টোনিম দিল, আর 2টো ইডিয়াম দিল। তো এগুলো বা 4টে হয়তো তোমাদেরকে কারেক্ট স্পেলিং দিল। তো সেক্ষেত্রে তাদের ইচ্ছা অনুযায়ী কিন্তু 25টা প্রশ্ন দেবে। তার মানে এই নয় যে আমি যেরকম ভাবে তোমাদেরকে, ধরো আজকে আমি তোমাদেরকে শুধু গ্রামারই করাচ্ছি, বেশিরভাগ এখানে সিনোনিম নেই, অ্যান্টোনিম নেই, এগুলো নেই, কারেক্ট স্পেলিং নেই। তো এরকমটা নয় যে আজকে মক টেস্টে তুমি 25-এর মধ্যে 25 পাচ্ছ মানে তুমি এক্সাম হলে গিয়েও 25-এ 25 পাবে, বা আজকে তুমি মক টেস্টে 25-এ 10 পাচ্ছ মানে এটা নয় যে তুমি এক্সাম হলে গিয়ে 25-এ 10 পাবে, এটা কিন্তু নয়। এই মক টেস্ট গুলো আমি আমার মতো করে সাজিয়েছি, যেগুলো আমার মনে হয়েছে গুরুত্বপূর্ণ সেগুলোই করাচ্ছি। তো এই মক টেস্ট গুলোর সঙ্গে নিজেকে তুলনা করবে না, শুধু তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা,
তোমার ভোকাবুলারি যেটা সেটা স্ট্রং হয়েছে কিনা সেটা নিয়ে যাচাই করো, ঠিক আছে? সেটা নিয়ে ভাবো, অর্থাৎ মক টেস্টে কত অ্যান্সার করতে পারছো বা গ্রামার কত অ্যান্সার করতে পারছো এগুলো নিয়ে ভাবো, কতটা তুমি ইমপ্রুভ করেছো। মার্ক কত আসছে সেটা ঠিক আছে, সেটা নিয়ে ভাবো, কিন্তু আজকে 10 পাচ্ছ মানে যে পরীক্ষাতে গিয়ে 10 পাবে তা নয়, কারণ সেখানে পরীক্ষাতে ভোকাবুলারি অ্যাড করা থাকবে। এবার তুমি যদি ভোকাবুলারিতে স্ট্রং হও তোমার নাম্বার বাড়বে, তুমি যদি গ্রামারে উইক হও তোমার নাম্বার কমবে। তো এগুলো নিয়ে ভাববে না, শুধু অ্যান্সার করতে থাকো, কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে কিনা এগুলো ভাবো, এগুলো কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে কিনা বা রিভিশন ঠিকঠাক হচ্ছে কিনা এগুলো নিয়ে ভাববে। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর অপশন ডি, অর্থাৎ দিস হাউস ওয়াজ বিল্ট ইন 1920। দেখো 1920 সাল যেটা, তো সেটা একটা অতীত, তো অতীত হলে ওয়াজ এর ব্যবহার করবো। আর এটা যেহেতু আমাদের প্যাসিভে ছিল, হাউস যেটা সেটা নিজে গঠিত হয় না কারোর দ্বারা, তো সেটা প্যাসিভেই গঠন করতে হবে, অপশন ডি সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন 17, আবারও চারটে অপশন, সঠিক যেটা সেটা খুঁজতে হবে। A mystery is something that cannot be explained. A mystery is something that could not explain. সিতে বলেছে a mystery is something that explains itself, অপশন ডি। A mystery is something that cannot be explained। চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? বলছে মিস্ট্রি মানে কি, একটা রহস্য হয়, সামথিং কিছু একটা যেটা এক্সপ্লেইন করা যায় না। রহস্য যেগুলো হয় সেগুলোকে সঠিকভাবে, রহস্য যেগুলো হয় সেগুলোকে সঠিকভাবে কি এক্সপ্লেইন করা যায় না। তো এক্ষেত্রে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। অনেকের মনে হতে পারে অপশন বি। দেখো ক্যান নট বি, বি এর পর কিন্তু অলওয়েজ ভার্বের থার্ড ফর্ম ছিল যেটা এখানে নেই। এবার দেখো কুড নট এর পর ভার্বের এক নাম্বার ছিল, এটা ঠিক, কিন্তু কুড নট এখানে আমরা পাস্ট কেন ব্যবহার করব? প্রেজেন্টে আমরা তৈরি করছি, অর্থাৎ ইজ ব্যবহার করেছি, সেখানে পাস্টে ব্যবহার করতে পারবো না। আবার এখানে এক্সপ্লেইনস ভার্বের এক নাম্বার ছিল, সরি ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত ছিল, প্রেজেন্ট ইনডিফিনিট। তো এখানে আবার ইটসেলফ কোথা থেকে আসলো, তাই না? তো এটা ভুল ছিল, অপশন ডি সঠিক উত্তর। এ মিস্ট্রি ইজ সামথিং দ্যাট ক্যান নট বি এক্সপ্লেইন। এবার মিস্ট্রি যেটা সেটা তো কারোর দ্বারা এক্সপ্লেইন হবে, সেই জন্য কিন্তু এখানে দেখো প্যাসিভের গঠন রয়েছে, অপশন ডি সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন 18, কি বলেছে? অক্সিলারি ভার্ব দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। চলো কোশ্চেন কি আছে পড়ে নিই। বলেছে আই এম ক্যারিং এ হেভি প্যাকেজ অ্যান্ড নিড হেল্প টু ডেলিভার ইট, ড্যাশ ইউ ওপেন দ্য ডোর ফর মি প্লিজ। শ্যাল, কুড, শুড, মাইট। চলো অ্যান্সার করো। মোডাল ভার্ব থেকে প্রশ্ন। মোডাল ভার্ব বা অক্সিলারি ভার্ব, এখানে অক্সিলারি ভার্ব লেখা রয়েছে। চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? এখানে আমরা অ্যান্সার হিসেবে অপশন বি কে অ্যান্সার করবো, অপশন বি সঠিক উত্তর। যদি প্লিজ থাকে, দেখো প্লিজ, তো প্লিজ অর্থাৎ অনুরোধ বোঝাতে, অনুরোধ বোঝাতে কিন্তু আমরা যে মোরাল ভার্বটা বা হেল্পিং ভার্বটা ব্যবহার করে থাকি সেটা হলো কুড। আর একটা যেটা ব্যবহার করা যেতে পারে সেটা হলো উড, বাট উড এখানে অপশনে নেই, উডটাকে অ্যান্সার করবে। কুড ইউ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, ঠিক আছে? বা কুড ইউ ওপেন দ্য ডোর ফর মি প্লিজ, অর্থাৎ তুমি যদি কাউকে অনুরোধ করতে চাও সেক্ষেত্রে কুড অথবা উড দিয়ে স্টার্ট করতে পারো, বাট এখানে উড নেই, অপশন বি সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন 19। দেখো একটা সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট যেটাকে আমরা বলে থাকি, সেখান থেকে এবার এই প্রসঙ্গে একটা কথা বলি। তোমরা আমাকে অনেকে বলেছো যে ম্যাম পি কিউ আর এস এর ক্লাস করানো, অর্থাৎ রিঅ্যারেঞ্জমেন্ট যেটাকে বলছি। তো এটা দেখো পরীক্ষাতে আমি যদি করাইও না, তো এই যে কোশ্চেন গুলো এগুলো তো আসবে না, আলাদা টাইপস এর আসবে। এটা উপস্থিত বুদ্ধি যার যত বেশি হবে সে তত ফার্স্ট অ্যান্সার করে আসতে পারবে। অ্যাকচুয়ালি যখন তুমি এই সাজাতে যাবে, চারটা অপশন যখন তুমি সাজাবে, পেয়ার করার চেষ্টা করবে, অর্থাৎ সেক্ষেত্রে দুটো দুটোকে জোড় করার চেষ্টা করবে, ঠিক আছে? চলো একটু ভালো করে বোঝো কিভাবে করতে হয়। স্কিলফুল ওয়ার্কার্স বিল্ড সিটিজ অ্যারাউন্ড দিস টেম্পলস, দ্য মায়ান্স বিলিভড ইন মেনি গডস। তাহলে দেখো কি বলেছে, এখানে একটা প্রজাতির কথা বলা হয়েছে, বিলিভড ইন মেনি গডস। নেক্সট বলেছে হাউ এভার, যদি কোনো সেন্টেন্সের শুরুতে হাউ এভার থাকে সেটা কখনোই ফার্স্ট সেন্টেন্স হয় না। ইট ওয়াজ ডিফিকাল্ট ফর দেম টু কনস্ট্রাক্ট দিস সিটিজ, অপশন এসে বলেছে দে বিল্ড লার্জ টেম্পলস টু অনার দিস গডস। এবার দেখো দে বলতে কারা, দে বলতে তো এটা একটা প্রোনাউন, তাহলে এই প্রোনাউনটা আমরা কার পরিবর্তে ব্যবহার করব? এই দা মায়ান্সের পরিবর্তে। এবার যখন আমরা এটাকে স্টার্ট করবো, দেখো অপশন পি রয়েছে, এস রয়েছে, আর রয়েছে, কিউ রয়েছে, তাহলে কোন সেন্টেন্সটা আমাদের প্রথম হবে? আর তো হচ্ছে না, এসও হচ্ছে না। এবার এখানে বলেছে স্কিলফুল ওয়ার্কার্স বিল্ড করে, তো স্কিলফুল ওয়ার্কার্স কি বিল্ড করবে? সিটি বিল্ড করবে অ্যারাউন্ড দ্য টেম্পলস। এবার টেম্পেলের কথা বলতে গেলে নিশ্চয়ই তার আগে গডের কথা বলতে হবে, তাহলে অপশন আর কিউ যেটা সেটা আমাদের ফার্স্ট সেন্টেন্স। আর যখন এটা বুঝে গেলাম যে কিউ ফার্স্ট সেন্টেন্স, তার মানে অপশন ডি সঠিক উত্তর, তাই না? তো এরকম ভাবে পেয়ার করার চেষ্টা করতে হবে।
তো এখানে তোমাদেরকে টাইমার অন করিনি, এখানে আমাদের অপশন ডি সঠিক উত্তর। তাহলে যখন চারটে করে এরকম PQRS দেবে, পেয়ার করার চেষ্টা করবে, আর এই নাউন প্রোনাউন কার পরিবর্তে কোনটা ব্যবহার হচ্ছে এটা বোঝার চেষ্টা করবে। আর যদি কোনো ওয়ার্ড রিপিটেড থাকে, ধরো একই ওয়ার্ড রিপিটেড থাকে, সেগুলোকে অর্থাৎ এই নাউন প্রোনাউনকে কানেক্ট করার চেষ্টা করবে। বা আমাদের অনেক সময় দেখবে আহ দেখো এই যে জাম্বেল, এটাকে অ্যাকচুয়ালি জাম্বল বলে থাকি, দু প্রকার হয়, একটা হলো সেন্টেন্স আর একটা হলো প্যারা। তো সেন্টেন্স জাম্বেল যখন থাকে অর্থাৎ একটা সেন্টেন্সকে ভেঙে ভেঙে দেয়, তাহলে একটা সেন্টেন্সকে যখন ভেঙে ভেঙে দেয় তাহলে সেক্ষেত্রে প্রথমে সাবজেক্টকে খুঁজতে হয়, তারপর ভার্বকে খুঁজতে হয়, এটা দেখে তোমরা সেন্টেন্স জাম্বেল করতে পারো। আর প্যারা জাম্বেল যেগুলো থাকে, প্যারা জাম্বেল করার জন্য ওই নাউন প্রোনাউন কার সঙ্গে কার রিলেশন আছে এটা দেখেই কিন্তু তোমরা অ্যান্সার করতে পারবে। তো এই PQRS এর জন্য যার যত উপস্থিত বুদ্ধি বেশি সে তত ফার্স্ট অ্যান্সার করতে পারবে। এই জন্য এটার পিছনে আমি কোনো টাইম ওয়েস্ট করিনি। আর সিনোনিম অ্যান্টোনিম, দেখো সিনোনিম অ্যান্টোনিম তোমরা যদি আমাকে বলো আমি PYQ বেস্ট 100 কেন 200 করিয়ে দিতে পারি, তাই না? প্যারাথন ক্লাস করে 100 বা 200 করিয়ে দিলাম। এবার বাই চান্স যদি কমন না পড়ে, তো সিনোনিম অ্যান্টোনিম বা এই যে রিঅ্যারেঞ্জ, এগুলো নিয়ে বেশি ভেবো না। রিঅ্যারেঞ্জটা চেষ্টা করবে অ্যান্সার করে আসার, আর সিনোনিম অ্যান্টোনিম যদি পাও কমন তাহলে করে আসবে, না হলে ছেড়ে আসবে, নেগেটিভ করবে না। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 20। কি বলেছে? দ্য নিউ ইঞ্জিনিয়ার এট দ্য ওয়ার্ক সাইট ওয়াজ এবল টু সলভ দ্য প্রবলেম ইন টু শেকস। এই ইন টু শেকস কথার অর্থ কি? উইথ গ্রেট ডিফিকাল্টি, ভেরি এনথুজিয়াস্টিক্যালি, ভেরি হ্যান্ডি, নেক্সট বলেছে ভেরি কুইকলি। চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? অ্যাকচুয়ালি এটা আমাদের একটা ইডিয়াম, ইডিয়াম থেকে প্রশ্ন দিয়েছে। আবারও বলছি, এখন মক টেস্টে কে কত অ্যান্সার করতে পারছো অর্থাৎ নাম্বারটা নিয়ে বেশি ভাববে না, শুধু তোমার কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে কিনা, ভোকাবুলারি প্র্যাকটিস যেটা সেটা ঠিকঠাক হচ্ছে কিনা এটা ভাবো, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর অপশন ডি, ভেরি কুইকলি। ইন টু শেক্স কথার অর্থ হলো ভেরি কুইকলি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 21। কি বলেছে দেখো? দুটো সেন্টেন্সকে যুক্ত করতে হবে, জয়েন করতে হবে। অল অফ আস স্টার্টেড কোয়াইট আর্লি, উই মিসড দ্য ফার্স্ট লোকাল ট্রেন। বলেছে অলদো উই স্টার্টেড কোয়াইট আর্লি, উই মিসড দ্য ফার্স্ট লোকাল ট্রেন। If we started quite early but we missed the first local train, as we started quite early we missed the first local train, whenever we started quite early we missed the first local train। চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? ক্লাস ভালো লাগলে লাইক করে দিও, তোমাদের দায়িত্ব যেটা ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করা, শেয়ার করে দিও। আর তোমরা আমাকে অনেক সাপোর্ট করেছো, মানে আমাদের পরিবার যেটা সেটা 15K ক্রস করেছে, এই জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর এভাবেই সাপোর্ট করতে থাকো, আশা করি করবে ভবিষ্যতে। তো যেটা বলছিলাম, এখানে আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশন এ কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। দেখো যদিও আমরা তাড়াতাড়ি যাত্রা শুরু করেছিলাম, তবুও আমরা কি করেছিলাম, আমাদের ফার্স্ট লোকাল ট্রেন যেটা ছিল সেটাকে মিসড করেছিলাম। তো অলদোর সঙ্গে এখানে কিন্তু আমরা কমার ব্যবহার করেছি, ইয়েটের ব্যবহার বা বাটের ব্যবহার এরকম কিছু করিনি। এটার পরিবর্তে তুমি কমার ব্যবহারই করবে, অলদোর সঙ্গে কমা, ঠিক আছে? আর যদি কমা না থাকে সেক্ষেত্রে কিসের ব্যবহার করবে? বাট অথবা ইয়েট, কোনটা ব্যবহার করবে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। অলদোর সঙ্গে আমরা কিসের ব্যবহার করে থাকি? বাট অথবা ইয়েট। যদি এই দুটো না ব্যবহার করো, মানে এর মধ্যে যে কোনো একটা ব্যবহার করব, যদি না ব্যবহার করি তাহলে কিন্তু কমা দিয়ে অ্যান্সার করা যেতে পারে, এই জিনিসটা মনে রাখবে। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 22। চেঞ্জ দ্য ভয়েস, দিস শিটস আর টু ওয়াশ, দিস আর শিটস টু ওয়াশড। নেক্সট বলেছে দিস শিটস আর টু ওয়াশ। দ্বিতীয় বলেছে দিস শিটস আর টু বি ওয়াশ। নেক্সট বলেছে দিস শিটস আর টু বি ওয়াশ। তো চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? আবারও বলছি, ভাববে না, বেশি ভেবো না, কারণ এক্সামের আর কয়েকটা দিন বাকি। তো রিভিশন দিতে থাকো, কনসেপ্ট অর্থাৎ যে কনসেপ্ট গুলো যে রুলস গুলো তোমরা পড়েছো সেগুলোকে রিভিশন দাও, ক্লিয়ার করো, আর ঠান্ডা মাথায় এক্সাম দিয়ে এসো। দেখো অনেকে বাড়িতে মক টেস্টে 25-এ 25ও পেতে পারে, তার মানে এই নয় যে এক্সাম হলে গিয়ে সে 25-এ 25ই অ্যান্সার করে আসতে পারবে, তাই না? তো এক্সাম হলে অনেক প্রেশার থাকে, শুধু নিজের সেরাটা দিয়ে দিয়ে আসতে হবে, নিজের সেরাটা দেবে। এক্সাম হলে গিয়ে নিজের সেরাটা দিয়ে আসবে, যতটুকু পারবে চেষ্টা করবে, তারপর দেখা যাবে কি হবে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কি হবে? অপশন ডি, অর্থাৎ দিস শিটস আর টু বি ওয়াশড। দেখো আর ছিল, তারপর টু ওয়াশ অর্থাৎ ইনফিনিটিভ, এটাকে প্যাসিভ করে দাও, টু বি ওয়াশড, এটাই সঠিক উত্তর। এখানে ইডি ছিল না, এখানে বি ছিল না, এখানেও ভুল ছিল। নেক্সট কোশ্চেন 23, আবার একটা কোয়েশ্চেন থেকে প্রশ্ন। প্রমিসেস শুড বি কেপ্ট, আগে বলো এটা অ্যাক্টিভ অথবা প্যাসিভ। প্রমিসেস শুড বি কেপ্ট, দেখো শুড বি ভার্বের থার্ড ফর্ম,
বি প্লাস ভার্বের থার্ড ফর্ম মানে সেটা প্যাসিভ, অ্যাক্টিভে করতে হবে। ওয়ান শুড বি কিপিং প্রমিসেস, ওয়ান ইজ কিপিং ওয়ান্স প্রমিসেস। নেক্সট বলেছে ওয়ান শুড কিপ প্রমিসেস, অপশন ডি ওয়ান ইজ কেপ্ট বাই ওয়ান্স প্রমিসেস। চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? কোশ্চেন নাম্বার 23। এটাকে অ্যাকচুয়ালি দুরকম ভাবে করা যেতে পারে। দেখো এখানে আমাদের যে অ্যান্সারটা হবে, এখানে আমাদের যে অ্যান্সারটা হবে সেটা হবে অপশন অপশন এ নয়, এখানে আমাদের যে অ্যান্সারটা হবে সেটা হলো ওয়ান শুড কিপ প্রমিসেস, এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর, অর্থাৎ অপশন সি। ওয়ান শুড কিপ প্রমিসেস, এটা যদি থাকে তাহলে অ্যান্সার হবে প্রমিসেস শুড বি কেপ। এবার যদি এটা আবার প্যাসিভ, ঠিক আছে, এটার অ্যাক্টিভ কি হবে? ওয়ান্স প্রমিসেস শুড বি কেপ। দেখো ভালো করে বোঝো, এইখানে দুরকম ভাবে দিতে পারে। সরি, এটার অ্যাক্টিভ এরকম হবে ওয়ান শুড, বোঝাতে চাইছি যেটা সেটা ভালো করে বোঝো, ওয়ান শুড কিপ ওয়ান্স প্রমিসেস। দেখো এটা হলো আমাদের অ্যাক্টিভ, এটা হলো আমাদের অ্যাক্টিভ ভয়েস। যদি এরকম থাকে অর্থাৎ ওয়ান আর ওয়ান্স থাকে, ঠিক আছে, ওয়ান শুড কিপ ওয়ান্স প্রমিসেস এটা যদি দেয় তাহলে প্যাসিভে এটা করে আসবে ওয়ান্স প্রমিসেস শুড বি কেপ। আর যদি অ্যাক্টিভে এরকম থাকে যে ওয়ান শুড কিপ প্রমিসেস অর্থাৎ ওয়ান্সটা যদি মিসিং থাকে তাহলে প্যাসিভ করে আসবে এটা প্রমিসেস শুড বি কেপ্ট। মনে থাকবে? চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 24। কি বলেছে? শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন, প্রিপোজিশনাল ফ্রেজ থেকে দিয়েছে, প্রিপোজিশন বলতে পারো। হি ডিড ইট দ্যাট ফর দেয়ার সার্ভিস, ওভার গ্র্যাটিটিউড, ফ্রম গ্র্যাটিটিউড, অফ গ্র্যাটিটিউড, ইন গ্র্যাটিটিউড। তবে আমাদের সঠিক উত্তর গ্র্যাটিটিউড কথার অর্থ হলো কৃতজ্ঞতা, তাই না? আর গ্র্যাটিটিউড তারপর আমরা টু প্রিপোজিশন ব্যবহার করে থাকি। তো এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ ফ্রম নয়, ওভার নয়, অফ নয়, ইন গ্র্যাটিটিউড, এটাই কিন্তু আমাদের সঠিক প্রিপোজিশনাল ফ্রেজ। নেক্সট কোশ্চেন 25, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। কি বলেছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণ থেকে বা ফাইনাল প্রশ্ন, এটা কিন্তু আজকের ক্লাসের। হিজ ম্যাথমেটিক্স আর সরি হিজ ম্যাথমেটিক্স ড্যাশ গুড, ওয়ার ইজ হ্যাভ আর। চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? তো অ্যান্সার কি হবে? ওয়ার ইজ হ্যাভ আর হিজ ম্যাথমেটিক্স ড্যাশ গুড। ভেবে চিন্তে অ্যান্সার করো। তো সাধারণত সাবজেক্ট যেটা থাকে ম্যাথমেটিক্স বা ফিজিক্স বা স্ট্যাটিস্টিক্স, দেখো কি বলছি, ফিজিক্স বললাম, তাই না, লাস্টে একটা এস রয়েছে, বা ম্যাথমেটিক্স বললাম, লাস্টে একটা এস রয়েছে, বা স্ট্যাটিস্টিক্স লাস্টে একটা কি রয়েছে? এস রয়েছে, তাই তো? তো এগুলো যদি থাকে অর্থাৎ যদি শুধুমাত্র সাবজেক্টের নাম থাকে তারপর আমরা সিঙ্গুলার ভার্বের ব্যবহার করে থাকি। কিন্তু যদি সেই সাবজেক্টের পূর্বে একটা পজিটিভ অ্যাডজেক্টিভ থাকে, কি বললাম, সেই সাবজেক্টের পূর্বে যদি একটা পজিটিভ অ্যাডজেক্টিভ থাকে, অর্থাৎ হিজ হতে পারে, মাই হতে পারে, আওয়ার হতে পারে, হার হতে পারে, এগুলো যদি থাকে, অর্থাৎ সাবজেক্টের পূর্বে যদি পজিটিভ অ্যাডজেক্টিভ থাকে তাহলে কিন্তু আমরা প্লুরাল ভার্বের ব্যবহার করে থাকি। অর্থাৎ এখানে কিন্তু অপশন ডি আমাদের সঠিক উত্তর। বোঝাতে পারলাম? এখানে আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশন ডি। এবার যদি এরকম থাকতো, দ্য ম্যাথমেটিক্স দ্য ম্যাথমেটিক্স অফ রোহিত, দ্য ম্যাথমেটিক্স অফ রোহিত ড্যাশ গুড, এখানে আমরা কিসের ব্যবহার করতাম? ইজ অথবা আর। চলো অ্যান্সার করো, কি হবে আমাদের এখানে সঠিক উত্তর? দ্য ম্যাথমেটিক্স অফ রোহিত ড্যাশ গুড, ইজ অথবা আর। এখানেও কিন্তু আমরা কিসের ব্যবহার করতাম? আর এর ব্যবহার করতাম। তাহলে কি হলো, যদি কোনো সাবজেক্টের পূর্বে দি অথবা যদি পজিটিভ অ্যাডজেক্টিভ থাকে তাহলে আমরা প্লুরাল ভার্বের ব্যবহার করে থাকি। বোঝাতে পারলাম? আর যদি কি হয়, আর যদি শুধুমাত্র সাবজেক্টের নাম থাকে, যদি শুধুমাত্র সাবজেক্টের নাম থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা কিসের ব্যবহার করে থাকি? ইজের ব্যবহার করে থাকি। ওকে, তো এই ছিল আজকের ক্লাস, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিও, ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দিও, লাইক অ্যান্ড শেয়ার মাস্ট। এবং আউট অফ 25 তুমি কত স্কোর করলে সেটা জানিও, ঠিক আছে? তো আবারও বলছি, এই নাম্বারটা নিয়ে বেশি ভাববে না, দেখো 25-এ হয়তো তুমি 10 পেতে পারো, তার মানে এই নয় যে তুমি এক্সাম হলে গিয়ে পাস করবে না, কারণ সেখানে ভোকাবুলারি থাকবে, ইডিয়াম থাকবে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থাকতে পারে, কারেক্ট স্পেলিং থাকতে পারে, তো সেখানে আরো তুমি বেশি নাম্বার গেইন করতে পারো। বা গ্রামার কম দিলেও ভোকাবুলারি বেশি, ভোকাবুলারি কম, এরকম অপোজিট দিতে পারে, তাই না? তো এটা তো আমি আমার মতো করে সাজিয়েছি। তো জাস্ট কনসেপ্ট ক্লিয়ার করতে থাকো, রিভিশন দিতে থাকো, এক্সাম হলে গিয়ে নিজের বেস্টটা দিয়ে এসো, তারপর
রেজাল্টের দিন দেখা যাবে। ওকে, তো আবারও বলছি, আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হবে। আর যদি সমস্ত রকম ক্লাস লিঙ্ক পেতে চাও, তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে। কিভাবে যুক্ত হবে? ইজি স্টাডি সহজপাঠ লিখে সার্চ করবে, যুক্ত হয়ে যাবে আমাদের গ্রুপে নিজেকে আপডেট রাখার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং, সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। যারা আজকে ফার্স্ট টাইম ক্লাস করলে, ক্লাস করে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে, এবং সেই সঙ্গে যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে রাখবে ফর মোর আপডেটস অ্যান্ড লাইভ ক্লাসেস। দেখা হচ্ছে নেক্সট ডে 7:30 AM। আর আমি ভেবেছি গতকাল নয়, আগামীকাল, ঠিক আছে, টুমরো অর্থাৎ আগামীকাল তোমাদেরকে এরর কারেকশনের উপর ক্লাস করাবো। তো তোমরা কি করতে চাও এরর কারেকশন? তো মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো সেগুলোই করাবো। তো ইয়েস অর নো একটু কমেন্ট বক্সে জানিয়ে দিও। এরর কারেকশনের উপরেই ক্লাস আসতে চলে। তোমাদের কমেন্ট দেখেই কিন্তু আমি তোমাদেরকে ক্লাস প্রোভাইড করব। বোঝাতে পারলাম? না হলে মক টেস্টের ক্লাস করাবো। তো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও তোমরা কিসের উপর ক্লাস করতে চাও। আর যদি এরর কারেকশন করায়, তো সেক্ষেত্রে 30 থেকে 50 কোশ্চেনে নিয়ে আসবো, নো ডাউট। ঠিক আছে, 30টা অথবা 50টা। তো দেখা হচ্ছে আগামীকাল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পড়তে থাকো, রিভিশন দিতে থাকো, বাস আর কিচ্ছু নয়। এই কয়দিন কোনো রকম টাইম ওয়েস্ট ছাড়াই রিভিশন দিতে থাকো। ওয়ান্স এগেইন থ্যাঙ্কস ফর ওয়াচিং। চলো টাটা, বাই।